গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, দেশ থেকে বিশ্ব, সব কিছুর চালিকায় রাজনীতি। রাজনীতির এপিঠ আর ওপিঠ নিয়ে কথা বলতে চাই, জানতে চাই এবং আপনাদেরকেও সাথে রাখতে চাই। দর্শক, আমন্ত্রণ লিডারশিপের আজকের আয়োজনে সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড, ইনটেক প্রপার্টিজ লিমিটেড এবং ন্যাশনাল এগ্রি কেয়ারের সৌজন্যে। দর্শক, দুয়ারে ভোট করা নাড়ছে, গুনে গুনে আর মাত্র 4 দিন। দুদল তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো। কেমন হবে আগামী নির্বাচন এবং কেমন হলো নির্বাচনী ইস্তেহার, এ বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, ডান দিক থেকে মোহাম্মদ দেলোয়ার হোসাইন, চেয়ারম্যান জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। এরপরে আমার বাম দিকে রয়েছেন আলহাজ ভিপি ইব্রাহিম, কেন্দ্রীয় সহ সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দল ও সদস্য, বিএনপি সেন্ট্রাল ইলেকশন স্টিয়ারিং কমিটি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছে আমাদের আজকের আয়োজনে। দিলওয়ার হোসেন, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। সংশয় কাটিয়ে নির্বাচন দুয়ারে, আর মাত্র 4 দিন, এরপরই নির্বাচন। এখনও চলছে কথার যুদ্ধ। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে ওপেন প্ল্যাটফর্মে নির্বাচনের ইস্তেহার নিয়ে ডিবেট আহ্বান জানিয়েছেন। কেমন দেখছেন নির্বাচনী ইস্তেহার এবং কেমন দেখছেন ভোটের যুদ্ধ? ধন্যবাদ চ্যানেল এসকে, ধন্যবাদ আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জামাতের আমির বিএনপির ইস্তেহার এবং জামাতের ইস্তেহার, দুই ইস্তেহার নিয়ে ডিবেটের জন্য যেই অফার করেছেন, এই অফারটা এটা একটা সুন্দর একটা কালচার। আমরা উন্নত বিশ্বে সাধারণত এটা দেখি যে ইলেকশনের আগে, যেমন আমেরিকাতে দেখি 2 প্রেসিডেন্ট প্রার্থী বা 3 জন প্রেসিডেন্ট প্রার্থী একই জায়গায় তারা ডিবেট করে, এবং এই ডিবেটের মাধ্যমে জনগণ তাদের সঠিক মেসেজটা খুঁজে পায়। কারণ আমি একতরফা বক্তব্য দিচ্ছি, বিএনপি আরেকতরফা বক্তব্য দিচ্ছে। তো এটা কিন্তু আর এখন যেমন আমরা দুইজন, ইব্রাহিম ভাই, আমরা এখানে টকশোতে আলোচনায় আছে, আমি কোনো একটা কথা যদি রং বলি আর শুদ্ধ বলি, উনি এটাকে ডিবেট করতে পারবে। সুতরাং দর্শক বুঝতে পারবে যে আসলে আমি কতটুকু রাইটস বা উনি কতটুকু রাইটস। কিন্তু যদি দুইজন আমাদের এই কালচারটা সবসময় হতো, তাইলে বাংলাদেশের মানুষের জন্য খুবই সুবিধা হতো। যদিও আপনি বলেছেন সংশয় কাটিয়ে নির্বাচন ঘরের দুয়ারে, আসলে এই দেশের মানুষ কিন্তু এখনও সংশয় কাটায় নাই। আপনি দেখেন, এই 2 দিন আগেও আমরা হাদির, অবশ্যই কোনো সন্দেহ নাই, হাদির হত্যার বিচার চাই, এখনও চাই, তখনও চাই, সবসময় চাই। শুধু হাদি কেন, মানে হাদির মতো যারাই মানে এই মজলুম এবং জুলুমের শিকার হয়েছে, তাদের প্রত্যেকেরই বিচার চাই। কিন্তু দেখেন যে এই একটা ইস্যু করে নির্বাচনটা বন্ধ করার কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। তো তেমনি আমরা কিন্তু এখনো সংশয় দেখেন? 100% সংশয় দেখি। কেন সংশয় দেখি? আমার কাছে যেটা মনে হচ্ছে, আজকে যদি বিএনপি জোট ক্ষমতায় যায়, পরের দিন থেকে আবার জামাত আন্দোলনে নামবে কিনা, যে না এই নির্বাচন সঠিক হয় নাই। কারণ আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দেখে আসছি যে নির্বাচনে হারলে এটা হচ্ছে সূক্ষ্ম কারচুপি, এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আর নির্বাচনে জয়লাভ করলে এটা সুষ্ঠু ভোট। ব্যাপারটা বুঝতে পারছেন? যেমন আপনার এই 15 ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু বিএনপি করছে, ওই সময় যারা নির্বাচনে যায় নাই তারা ফেসিস্ট। হ্যাঁ, আবার বিএনপি একক নির্বাচন করছে, বিএনপি ফেসিস্ট। আবার যখন 24-এর নির্বাচন বা 18 নির্বাচন বিএনপি দিনের ভোট রাতে করছে, আর আওয়ামী লীগ দিনের ভোট রাতে করছে, এখন তাদের পক্ষে যারা নির্বাচনে গেছে তারা আবার ফেসিস্ট। এই যে একটা কালচার বাংলাদেশে, যে বিএনপি নির্বাচনে গেলে, বিএনপি আওয়ামী লীগ দুইটা যদি নির্বাচনে যায় তাহলে এটা সুষ্ঠু নির্বাচন, আর তারা দুইটা নির্বাচনে একটা যদি বাদ যায় তাহলে সুষ্ঠু নির্বাচন না। দেশটা কিন্তু বিএনপি বা আওয়ামী লীগের কাছে কেউ ইজারা দেয় নাই। তেমনি এই নির্বাচন নিয়ে আমরা যথেষ্ট সংশয় আছি। আবার যদি জামাত জোট ক্ষমতায় যায়, বিএনপি পরের দিন থেকে আবার আন্দোলনে নামে কিনা যে তারা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে। দুইজন যদি ডিবেটে আসে, তাইলে জনগণের কাছে এই মেসেজটা অ্যাটলিস্ট আমরা চাই যে আপনারা নির্বাচিত যেই হোক, বিএনপি জোটে যাক আর জামাত জোটে যাক, আপনারা জনগণকে শান্তিতে থাকতে দিবেন। এটা হচ্ছে আমাদের একদম ক্লিয়ার মেসেজ। ধন্যবাদ আপনাকে। আমি একটু ফিরতে চাই ভিপি ইব্রাহিম, আপনার কাছে আমি ফিরতে চাই এবং প্রশ্ন রাখতে চাই। দুদলের 2 প্রধান মিষ্টি এবং কড়া ভাষায় জনসভা কাঁপিয়ে বক্তব্য প্রদান করছেন। জামাতের আমির বলছেন 49 জন ঋণ খেলাপি বগল তলে নিয়ে কিভাবে দুর্নীতি দমন করবেন আপনারা, আগে নিজের ঘর থেকে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করুন। আপনি কি আসলে এটার ব্যাখ্যা দেবেন? ধন্যবাদ। সম্মানিত চৌকস সঞ্চালক, সুপ্রিয় সহ আলোচক, যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন, শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম।
আসলে খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন করেছেন যে বিএনপি কি সাদার যে বিষয়টা ঋণ খেলাপিদেরকে বগলে নিয়ে। খেলাপিদের ভূগোলে নিয়ে। হুম, হুম, হুম। এখন আমরা যদি বলি যে বিএনপির উচ্ছিষ্ট নিয়ে কিন্তু জামাত রাজনীতিতে বলয় বড় করার চেষ্টা করতেছে, মানে বিএনপির থেকে বাদ দিছে, বহিষ্কার করছে, তাদেরকেও কিন্তু ইনক্লুড করেছে। মানে আপনারা জানেন, নাম বলার আর দরকার হয় না, মেজর আখতারুজ্জামান। জি। এখন তারা যদি এই ধরনের কথা বলে, আমাদের কিছু করবার নাই। নির্বাচন চলছে, এই নির্বাচনটা যেটা দেলোয়ার সাহেব বলেছেন যে সংশয়, আমি এখনও সংশয় করি না, কিন্তু কালকে কি হবে এটা বলতে পারতেছি না। এখনো মনে করি যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এই দেশে এখন কিন্তু হবে। 4 দিন বাকি আছে। এখনো 4 দিন বাকি আছে, এখনো আমি মনে করতেছি এই জি জি পর্যন্ত। জি জি। কিন্তু এই যারা এই ধরনের কথাবার্তা বলে তারা কিন্তু নির্বাচনটা শুরুর থেকে চায় নাই। শুরু থেকে বিভিন্ন অজুহাত, বিচার চায়, সংস্কার চায়, পিয়ার চায়, তারপরে আপনার কি বলে স্থানীয় সরকার নির্বাচন চায়, আবার ডেপুটি স্পিকার চায়, ডেপুটি স্পিকার দিবে, এটা তো সর্বসম্মতিক্রমে একটি হয়েছে, আবার উপপ্রধানমন্ত্রী চায়। এইগুলো বলে বলে কিন্তু নির্বাচনটা তারা এতদিন ঠেকাইছে। আমরা যদি বলি যে কী সংস্কার করেছে, জাতির সামনে কী সংস্কার উপস্থাপন করেছে, একটা জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, তাও জামাত স্বাক্ষর করতে চেয়েছিল না, এনসিপির সাথে জোটবদ্ধ হয়েছিল, এনসিপি বোধহয় এখনও স্বাক্ষর করে নাই। জামাত কি করলো, বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে যায় তারপরে স্বাক্ষরটা করে আসলো, করে এসে আবার এনসিপির অফিসে যে বললো যে আমরা এটা প্রত্যাহার করে নিয়ে আসবো। স্বাক্ষর কি প্রত্যাহার করা যায়? স্বাক্ষর তো কখনো প্রত্যাহার করা যায়? আমি একটা দলিল রেজিস্ট্রি করলাম, করে দেওয়ার পরে কি এটার বাতিল করা যায়? করলে দুই পক্ষ লাগে। তো এখন এরা যে কি চায়, কি যে বলে, এটা আমরা বুঝতে কষ্ট হয়। এরা বলে যে চাঁদার কথা। এখন তারা তো খায় হাদিয়া, তারা খায় ইয়ানত, তারা খায় সদগা, জাকাত, এইগুলো নিয়ে তারা জমা করে করে সুদের ব্যবসা, নাম দিচ্ছে ইসলামী ব্যাংক। আমাকে আপনি বলেন কোন ব্যাংকটা এই মানে সুদের কারবারি ছাড়া ব্যাংক চলে? আছে কোনো ব্যাংক? টাকা খাটে, ইন্টারেস্টই করে, যে তারা তো সুদের ব্যবসা করে। আর এই সুদের ব্যবসায়ীরা কারা ঋণ খেলাপি, কারা কি, এরা কি করেছে? এই যে ইসলামী ব্যাংকের যে শেয়ার বিক্রি করছে কি নাবিল রহমান, উনি কি ছিলেন? ওনার কাছে কয় হাজার কোটি টাকা নিয়েছে। এখন মানে তাদের পক্ষে গেলে তারা সেটা জায়েজ হয়ে গেল। এখন তারা যদি জায়েজ হারাম এইগুলোর মালিক হয়ে থাকে, বেহেশত দুজক দেওয়ার মালিক হয়ে থাকে, তাহলে আমার আপত্তি নাই। আর যদি তা না হয়ে থাকে, যেমন বেহেশতের কথা বলা হয়, বেহেশত তো ইহকালটা খুবই ক্ষণস্থায়ী, পরকালটা চিরস্থায়ী। তারা কি বেহেশতের কথা বলছে? বলছে তো, বেহেশতের টিকিট, বেহেশতের টিকিট দিবে। কিন্তু তাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার কিন্তু বলেছেন যে আমরা কোন ভিডিওতে কোন জায়গাতে আমরা বেহেশতের কথা বলেছি। ভিডিও যদি আপনারা দেখতে চান, আমাকে একটু সময় দিলে আমি বের করে দিতে পারবো, এবং আমি এটা আপনাকে পাঠিয়ে দিব, আজকে পাঠিয়ে দেবো। আমিও এগুলো টকশোতে এসে কথা বলতে হয়, তো এই জন্য অথেন্টিক ওগুলো আমি কিন্তু সেভ করে রেখে দিয়েছি। তারা এগুলো বলে। এখন বেহেশতের তো আমার লোভ আছে, বেহেশতে যাওয়ার জন্য, নামাজ রোজা হজ জাকাত এ পর্যন্ত যা করেছি বেহেশতে যাওয়ার জন্য আমাদের করেছি। সবারই আছে। জি। এখন আমি একবারে উদাত্ত কণ্ঠে তাদেরকে আহ্বান জানাই, এরকমটা যদি পারে, তাহলে আমি সহ আমার 14 গোষ্ঠীর ভোট এতদিন ধানে শেষ করছি, তারপরে 4 দিন আগে আপনাদের এই টকশোর মাধ্যমে আমি বলতে চাই আমি দিব, এবং আমার যা সহায় সম্পদ আছে দরকার হলে তাদের নামে উইল করে দিব। আমি এখন চাই না, আমার মরার পরেই বেহেশত দিব। কিন্তু তারা যদি পারে, তাহলে আমাকে 1 সেকেন্ডের জন্য একটু দেখাবে, আমি যে তারা যে পারবেই এই বিশ্বাস আমার নাই। এই বিশ্বাস অর্জন করবার জন্য আমি 1 সেকেন্ডের জন্য একটু দেখতে চাই, যদি ওনার করে। এবং এটা আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আজকে এই STVর মাধ্যমে, আপনার মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ যদি গ্রহণ করে, তাহলে আমি এইটা করব। এখন তাদের যে কথাবার্তা, এগুলো আমি মনে করি যে অনেকটা আস্ফালন। বলে যে তারেক রহমান সাহেবের সাথে ডিবেটে যাবে। আচ্ছা, আমি তো মনে করি জামাতের আমির উনি একটা পাগল, বদ্ধ মাতাল, মানে পাগল টাইপের লোক। সরি, মাতাল হলো অন্য জিনিস, পাগল। কারণ উনি তারেক রহমান সাহেব যা করে উনি সেটা নকল করার চেষ্টা করছে। তারেক রহমান সাহেব বাসে চলে, উনি বাস সাজিয়ে নিছে। তারেক রহমান সাহেব বড় চেয়ারে বহে না, মঞ্চটায় গায়ে ওই চেয়ার সরাও, এইগুলা। তো উনির সাথে উনি ভুলানা কোন জায়গায় দেখলাম, তাকে একটা শীতল পার্টি দিছে, উনি ওখানে হুতিয়া পড়ছে। একটা দলের প্রধান ওপেন এইভাবে, এটা কী বোঝাতে চেয়েছে? যে আমি মনে করি এই সকল কারণে ওনার সাথে যে তারেক রহমান সাহেব ডিবেটে যাবে, উনি কি বলবে কি করবে না আরও আগে বলা উচিত ছিল।
ওনার সাথে বিস্তারিত নিশ্চয়ই আপনার সাথে আরো আলোচনা করবো। আমি একটু ফিরতে চাই দিলওয়ার ভাই আপনার কাছে। হ্যাঁ, তারেক রহমান বলেছেন যাদের দেশ পরিচালনার বা অভিজ্ঞতা নাই তাদের মানুষ কেন ভোট দেবে। এই সময়ে একমাত্র বিএনপিরই অভিজ্ঞতা রয়েছে। জামাতে ইসলামী বলছে নৌকা ধানের শীষ, নাঙ্গল দেখা শেষ, দাড়িপাল্লায় গড়বে এবার বাংলাদেশ। আপনার ব্যাখ্যাকে আপনি কি বলেন? আমার ব্যাখ্যা তো এখানে অনেক কথা মানে প্রিভিয়াস কথাও জমে গেছে। জি। আমার বিজ্ঞ ইব্রাহিম ভাই, উনি খুব ট্যালেন্ট লোক, বিজ্ঞ রাজনীতিবিদ। উনি ছাত্র জীবন থেকে উনি বিবি ছিলেন এবং ছাত্র নেতাও ছিলেন। প্রথম দুইটা কথা বলতেই হয়, যেমন বিএনপির উচ্ছিষ্ট নিয়ে জামাত রাজনীতি করছে। আপনারা কেউ দর্শকরা এটা মনে করার কোনো কারণে আমি জামাতপন্থী। বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জামাত, বিএনপি দুইটাকেই আমরা মানে অন্য নজরে দেখছি, কারণ আমরা জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে। তো 91 সালে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় আসছে, কার সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছে? বিএনপি তো তখন 136টার মতো সিট পেয়েছিল। 2001 সাল থেকে 5ই আগস্টের আগ পর্যন্ত এই বিএনপিকে মানে বিএনপি জামাত একসাথে মানে একই ছাদের নিচে তারা সংসার করেছে। তাইলে এরা যখন একই ছাদের নিচে সংসার করছে, তখন কি তারা যুদ্ধাপরাধী ছিল না? তখন তারা উচ্ছিষ্ট ছিল না? তখন এই কি জানি বলে জামাতের আমির সে একটু পাগল ছিল না? মানে তখন তারা ভালো ছিল, এখন তারা পাগল হয়ে গেছে। তখনকার আমির আর এখনকার আমির কিন্তু এক না। তাই না তখন বিষয়টা? আমির তো- ছিলেন গোলাম আজম, হ্যাঁ, তারপরে 2001-এ ছিলেন নিজামী সাহেব, মাওলানা নিজামী মতিউর সাহেব। রহমান নিজামী এখন সাহেব তো আর ছিলেন। মাওলানা নাই, এখন নাম ঠিকই আছে জামাত ইসলাম, কিন্তু এখন হয়ে গেছে ডাক্তার অমুক। আচ্ছা, না এখন হচ্ছে ইসলাম, ডাক্তার। জামাত ইসলাম বলতে আমরা ইসলাম বুঝতেছি, ব্যাপারটা এমন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে জামাতের ডেমোগ্রাফিক, তাদের চিন্তাধারা, তাদের সবকিছু তো আগে যা আছে এখন তাই আছে। তারা আহামরি কোনো পরিবর্তন হয় না। সে বলছে জামাতের আমির চেঞ্জ কেন হয়েছে। পরিবর্তন হয় নাই? আপনি দেখেন তাদের তাদের লোগো লোগোটা পরিবর্তন চেঞ্জ হয়েছে, হয়েছে। অনেক পরিবর্তন হয়েছে। লোগোটা চেঞ্জ তারা হয়েছে। তারা প্রকাশ্যে বলছে শরিয়া আইন করবে, আবার মহিলা আমার মা বোনদেরকে আড়ালে ভাবে তারা বলছে যে শরিয়া আইন আমরা করব না, রাত 11টা পর্যন্ত তোমরা ওপেন চলাফেরা করতে শরিয়া পারবে না। আইনের কথা কিন্তু বিএনপির মহাসচিবও কিন্তু বলেছে এখন যে আমরা ক্ষমতা এখন গেলে আমাদের শরিয়া আইন প্রশ্ন করব। হচ্ছে যে জামাতের এই আচরণজনিত কারণে কি তারেক জিয়া তাদের সাথে ডিবেটে বসবে না? আমরা তো ডিবেট চাচ্ছি এই জন্য যে দুইটা দল অ্যাটলিস্ট জনগণকে আশ্বস্ত করুক যে আমরা যেই নির্বাচনে জয়লাভ করি না কেন, নির্বাচনটা ফেয়ার হবে, জনগণ শান্তিতে ভোট দিতে পারবে এবং নির্বাচনের পরে মানুষ শান্তিতে থাকতে পারবে। এবং যে জয়লাভ করবে তাকে আমরা ওয়েলকাম জানাবো, তাকে welcome এরকম একটা জানাবো। নীতি আনা তাকে দরকার। আমরা welcome জানাবো। আমরা এবং যেতে চাই একটা ছোট্ট আমরা- বিজ্ঞাপন বিরতি। দর্শক, আপনারা দেখছেন লিডারশিপের আজকের আয়োজন। যেতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। দর্শক, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিপি ইব্রাহিম ভাই, আপনার কাছে আমি ফিরতে চাই। হ্যাঁ, আমরা দেখলাম জামাতের আমিরের এক্স টুইটারে অ্যাকাউন্ট নারীদের নিয়ে পোস্ট দিয়েছেন। তারেক রহমান বলেছেন নারীদের অন্ধকারে রাখতে চায় জামাত। অবশ্য জামাতের তরফ থেকে বলা হয়েছে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আর তারেক রহমান বলছে বদরের যুদ্ধ নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। জামাতের জোট বলছে, বা জোটের যে আমরা রাশেদ প্রধানকে দেখেছি, তিনি বলছেন যে লন্ডন থেকে নতুন এক মুফতি এসেছে, সে ভুলভাল তথ্য ছড়িয়ে দিচ্ছে। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা কিভাবে বলবেন আপনি? এখন আমি এবং দেলোয়ার ভাইও যদি বলি, উনি ওনার কথা বলে আমি আমার কথা বলবো, এটাও আপনি সত্য মিথ্যা যাচাই করতে পারবেন না। Right. এটা আপনাকে স্টাডি করতে হবে। তবে আমি যেটা মনে করি যে তারেক রহমান সাহেব যে কথাগুলো বলতেছে এগুলো অথেন্টিক, আমি দল করি বলে না, উনি অত্যন্ত বাস্তবসম্মত কথাবার্তায় বলছেন। আর জামাত যে কথা বলতেছে, যেমন তারেক রহমান সাহেব বলছে টুইটার হ্যাক হয় নাই, এটা একটা প্রমাণ হচ্ছে এই টুইটার কিন্তু আপনার জো বাইডেনেরও হ্যাক হয়েছিল 20 সালে, এটা কিন্তু নরেন্দ্র মোদীরও হ্যাক হয়েছিল। তাদের দুইজনের এই টুইটার অ্যাকাউন্ট ফেরত পেতে সময় লাগছে 24 ঘন্টা করে। আর আমাদের যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি একমাত্র ফেরত পেয়েছিলেন 8 মিনিটে। আর আমাদের আমির সাহেব 8 ঘন্টা সরি। আর আমাদের জামাত আমির সাহেব কত শক্তিশালী যে উনি এটা মানে মাত্র 8 মিনিটও লাগে নাই, মাত্র 6 মিনিটের মধ্যে উনি ফেরত পেয়ে গেছে। আর জামাত এগুলো হচ্ছে নাটকীয়তা, অ্যাকচুয়ালি এগুলো নাটকীয়তা। আপনি শুনেন অবাক হয়ে যাবেন, আমরা তো কিছু খোঁজ খবর রাখতেছি। জি। এই জামাত লক্ষ্মীপুরে সিল বানাইছে, তাদের অপতৎপরতা, কর্মতৎপরতা কি, তারা কি করতে চাচ্ছে। আজকে বলা হচ্ছে যে আমরা কি জামাত বলতেছে যে আওয়ামী লীগ দেখছেন, বিএনপি দেখছেন, জাতীয় পার্টি দেখছেন, ওনাদেরকেও দেখছে। ওনারা তো 47 সালে পাক ভারত যুদ্ধের সময় ওনারা ভারতের পক্ষে ছিলেন। ওনারা তো 71 সালে
এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের নাগরিক হয়েও তারা পশ্চিম পাকিস্তানের পক্ষে ছিলেন। 91 সালে তারা রকেটে প্রসিদ্ধ হয়েছে ওই জাহাঙ্গীরনগর সরি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চিটাগাং বিশ্ববিদ্যালয়ে। 2024 এসে তারা কি করলো? তারা তো এনসিপি এদের সাথে প্রতারণা করেছে। 2024 এসে তারা ওই জুলাই সনদ একবার স্বাক্ষর করে, আবার তারা সেটা করতে চায় না। জুলাই সনদে কিন্তু আমাদের উল্লেখ আছে যে সংসদ নির্বাচনে 5% নারীদেরকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা কিন্তু একজন নারীও সেই সংসদে দেয় নাই, এই এবারকার নির্বাচনে কিন্তু দেয় নাই। এবং তারা তো মানে কি প্রতারণা করছে জাতির সাথে এবং নারীদের সাথে। আবার কি বলছে না, কিন্তু জামাত ইসলামের যে সর্বোচ্চ যে কমিটি শুরা সদস্য, সেই জায়গাতে কিন্তু 91 যে কিন্তু মহিলা আছে, 297 জনের মধ্যে কিন্তু 91 জন কিন্তু মহিলা আছে। তারা কিন্তু এটা ব্যাখ্যা দিচ্ছে, সেটা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু তারা তো আবার বলছে কর্মজীবী নারীরা পতিতা। মানে এখন আমি যদি বলি জামাতের আমির, ওনার স্ত্রীও কিন্তু 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত জাতীয় সংসদে এমপি ছিলেন। তাহলে ওনাকে আমরা কি বলবো? উনি তো একটু, ওনার তো উচিত ছিল নিজের সহধর্মিনীর কথা বিবেচনা করে তার সম্মান এর জন্য আমার মা বোনদেরকে কেন আমরা এই কথা বলতে যাব? এই অনুমান নির্ভর কথা বলে অ্যাকচুয়ালি এগুলো কেন বলছে? আমি নির্বাচনের আগে পাগল হয়ে কথা বলবে না। তারা চাচ্ছে যেন তেনভাবে একটা বিশৃঙ্খলা লাগিয়ে নির্বাচনটাকে ব্যাহত করা, এর বাইরে অন্য কোনো কিছু আছে বলে আমি একটু ফিরতে চাই দেলোয়ার সাহেব আপনার কাছে। আমি ফিরতে চাই 2001 থেকে 2006 সাল পর্যন্ত সংসদ নিয়ে জামাত বলছে সে সময় দুর্নীতি বিএনপি চ্যাম্পিয়ন ছিল, আর বিএনপি বলছে আমরা যদি দুর্নীতিবাজ হই তাহলে জামাতের 2 জন মন্ত্রী ছিল, তারা কেন ওই সময় পদত্যাগ করলো না? আপনি কি বলবেন? এই ক্ষেত্রে বিএনপির কথার সাথে আমি একমত যে যদি তারা দুর্নীতিবাজ হয়, জামাত তখন কেন পদত্যাগ করলো না? দুর্নীতিবাজ হলে প্রতিবাদও কিন্তু করা উচিত ছিল। যে আমি যদি মানে অর্থাৎ কেউ অন্যায় করছে আর একজন অন্যায় সহ্য করছে, দুইটা কিন্তু ইসলামের দৃষ্টিতে সমান অপরাধী। যদি তাদের মনে হয় যে বিএনপি কেন আরে মানে জামাতের 2 জন মন্ত্রী ছিলেন, মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ, তারা তখন পদত্যাগ করার কথা ছিল। আর দুর্নীতিতে চ্যাম্পিয়নের বিষয়টা, এটাতে আমার একটু পার্সোনাল আছে। দুর্নীতিতে প্রথম চ্যাম্পিয়নটা যেটা হয়েছে, এই চ্যাম্পিয়নটা কিন্তু আওয়ামী লীগের শেষ যে টাইমটা, মানে একটা অর্থ বছরে তো আপনি অর্থ বছর ঘোষণা করবেন, এরপরে ইলেকশন শেষ, ওইটার মানে সিলসিলা এরপর একটা পেয়েছে। কিন্তু 2001 পরে রাইট, বিএনপি জামাত জোট যে কাজটা করেছে, তারা 2 জন মিলেই তখন এই দুর্নীতিটাকে প্রশ্রয় দিতে দিতে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। মানে এক সেন্সে দুর্নীতিতে চ্যাম্পিয়নটা শুরু হয়েছে আওয়ামী লীগের লাস্ট ইয়ার, আর এটাকে কন্টিনিউশন করে গেছে বিএনপির বাকি ইয়ার, বিএনপি বা জামাত জোট। সেই ক্ষেত্রে বিএনপি জামাত দুইটাকেই আপনি অপরাধী ধরতে পারেন। যদিও মানে বিভিন্ন ইনভেস্টিগেশনে দেখায় যে জামাতের 2 জন মন্ত্রী ছিল, তারা ওই সময় সৎ ছিল, তাদের বিরুদ্ধে কোনো মানে এই বিগত 16 বছরে ম্যাগনিফাইং গ্লাস দা খুঁজেও তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই। যেটা বিএনপির অনেক সেবার মন্ত্রীদের দুর্নীতি পাওয়া গেছে। যেমন তারেক রহমানের একটা কথা যে উনাদের আছে, অভিজ্ঞতা আছে, তাদের অভিজ্ঞতা নাই। এখন এই অভিজ্ঞতাটা আসলে কি? এটা কি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা? এই অভিজ্ঞতাটা কি কিভাবে জনগণকে রক্ত চুষা যায় এই অভিজ্ঞতা, নাকি সঠিকভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করার অভিজ্ঞতা? দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এখন প্রশ্ন হচ্ছে যে এই জন্যই আমরা ডিবেটটা চেয়েছিলাম, আমরাও চাই, আমাদের পক্ষ থেকে ডিবেটটা চাই যে এই যেমন তারা বেহেস্তের টিকিট বিক্রি করতেছে জামাত ইসলাম, কোথাও রোজা পূজারে এক জায়গায় করতেছে, কোথাও তারা মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য ধর্মের ইয়াদেরকে, আমি অন্য ধর্মকে আন্ডারস্টিমেট করছি না, তাদের জন্য তাদের ধর্ম, আমার জন্য আমার জন্ম। অলরেডি বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা তো কোরআনে বলেই দিছে। তো সুতরাং এইটাকে আমরা দেখব নাকি ইন্ডিভিজুয়াল উনি ওনার বক্তব্য দিয়ে যাচ্ছে, উনি ওনার বক্তব্য দিয়ে যাচ্ছে, আর আমরা জনগণ মানে ফাঁকে পড়ে একজন আরেকজনকে ঢিল ছুটছে। হ্যাঁ, ঢিল ছুটছে। আপনারা একসাথে হয়ে ডিবেট করেন, জনগণ দেখো, এবং আপনারা এটা বলেন যে না আমরা সবাই মিলে জনগণের জন্য কাজ করব। তারেক রহমান আরেকটা কথা বলেছেন, উনি কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছেন যে আমরা সবাই মিলে ঐক্যমতের সরকার গঠন করব। রিসেন্টলি কিন্তু উনি বক্তব্য চেঞ্জ করেছেন। হ্যাঁ, রয়টার্সের একটা সাক্ষাৎকারে কিন্তু বক্তব্য চেঞ্জ করেছেন, না আমরা এককভাবেই আসবো, কারোর সাথে যাব, ঐক্য করব না। হ্যাঁ, তো এইটা কিন্তু একটা সংশয়ের বিষয় ডেফিনেটলি। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু ভিপি ইব্রাহিম আপনার কাছে আমি ফিরতে চাই। হ্যাঁ, কথার রাজনীতি চলছে, তর্কের রাজনীতি চলছে, এদিকে বেশ কিছু জরিপে বিএনপিকে এগিয়ে রাখা হয়েছে, কিছু কিছু জায়গায় আবার জামাত ইসলামও এগিয়ে আছে। আপনি সরাসরি জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড, এই অফারে
জনগণ বা ভোটার কতটা গ্রহণ করছে আর বিএনপি কতটা ভোট পাবে এই অফারে? এই অফার না, ঠিক এটা হলো পরিকল্পনা। জি, BNP জি, জি, জি। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান, ঠিক প্ল্যানের অংশ বিশেষ। এটা আমি মনে করি যে বিএনপির যে কোনো পরিকল্পনা এই দেশের মানুষ বিশ্বাস করে। কারণ অতীতে বিএনপি কখনোই বলে নাই 10 টাকা কেজি চাউল খাবে, সে চাল 80 টাকা হয়েছে। অতীতে কখনোই ঘরে ঘরে সার দিবে, ঘরে ঘরে চাকরি দিবে, এগুলো বলে নাই। যা কিন্তু বলেছে, জামাত ইসলামের তরফ থেকে বলা হচ্ছে যে তিনি বিভিন্ন জনসময়ে ভুলভাল তথ্য দিচ্ছেন, এরকম একটা কিন্তু বক্তব্য তারা তুলে ধরছে। আমি তো আগেই বলেছি তারা পাগল। পাগলের কথা তো এত আমলে নেওয়া যায় না। আপনি এখানে জনাব তারেক রহমান যে কথাটা বলেছে, এটা কখন বলেছে? যে আমরা এই আন্দোলন ফ্যাসিস্ট বিদায় করতে যেই যাদের সর্বাত্মক সহযোগিতা রয়েছে, আমরা একসঙ্গে আমাদের সমস্ত কিছু আমরাই করব এবং যে কোনো মূল্যে জাতীয় সরকার হবে। এবং কেউ কোনো দল এই আন্দোলনে যারা শরিক হয়েছে, কোনো দল যদি আসন নাও পায়, তারা সেই সরকারের অংশ থাকবে। এখন উল্টা বুঝাইলে তো হবে না। না, তাইলে তারা এখন কি আপনারা না করছেন কেন? না করছি কেন? তারা তো আপনারা সেখানে তো এখন নাই। বলতেছেন যে না, আমরা তারা তো সেখানে আমরা নাই। কারোর সাথে মিলবো না। তারা তো সেখানে নাই। এই কথা তো দীর্ঘদিন তারেক রহমান বলে গেছে। ঠিক আছে, কিন্তু এখন হঠাৎ করে কেন? আরে ভাই, আপনি তো আমার শরিক নাই, আপনি তো আমার শরিক, এখন শত্রু হয়ে গেছেন। আমি মানে স্পষ্ট কথা বলতেছি। জি। আপনি আমার শরিক ছিলেন, শরিক দল, কিন্তু আপনি তো আমার শরিক নাই, এখন আপনি শত্রু হয়ে গেছেন। তা আপনি আমাকে কেন শত্রুর সাথে বসবাস করতে বলবেন? বা আমি কেন বুঝা শুনে শত্রুর সাথে বসবাস করব? স্বাভাবিক নিয়মেই জনাব তারেক রহমান যা বলেছেন উনি যথার্থ বলেছেন। আর ভাই আরেকটি কথা বলেছে যে বিএনপি একটা নির্বাচন ফ্যাসিস্টেরই, যেটা বিএনপি কোনো নির্বাচন ফ্যাসিস্টের নির্বাচন করে নাই, এটা আমি চ্যালেঞ্জ করতে পারি। বিএনপির সকল নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে। আপনি একটা মানে আঙ্গুল দিয়ে ইশারা করেন 15ই ফেব্রুয়ারি নির্বাচন। 15ই ফেব্রুয়ারি নির্বাচন ছিল শুধুমাত্র সাংবিধানিক বাধ্যবাধকতা, নিয়ম রক্ষা নির্বাচন। সেই নিয়ম রক্ষার নির্বাচন। যে ওই নির্বাচন যদি না হয় তাহলে আপনি সংসদীয় গণতন্ত্রে যেতে পারেন না। সেটাকে যদি আপনারা এইভাবে বর্ণনা করেন, সাংবিধানিক নির্বাচন 14 সালে আওয়ামী লীগ করছিল। না আওয়ামী লীগ তো বেগম খালেদা জিয়াকে আমরা ধন্যবাদ জানাই যে উনি নির্বাচন করার পরপরই উনি কমিটমেন্ট করেছেন, কমিটমেন্ট রক্ষা করেছেন। শেখ হাসিনা তো বলেছিল, শেখ হাসিনাও বলেছিল 6 মাসের মধ্যে একটা নির্বাচন। এটা ধন্যবাদ জানাই। সুতরাং তাদের সাথে এদেরকে মিলিয়ে ফেলান, তাদের সাথে একতরফা নির্বাচন ওই সময় প্রয়োজন ছিল। তাহলে আপনি সংসদীয় আসনে যেতে পারেন, সংসদীয় পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আপনি যেতে পারেন না। আওয়ামী লীগ রিজাইন করে গেছে, জাতীয় পার্টি রিজাইন করছে তারা জোর। এই কারণে ওইটা একটা মানে বাধ্যবাধকতা ছিল সাংবিধানিক, এবং এই নির্বাচনটা প্রয়োজন ছিল। ওটাকে আমি মনে করি ওইটাকে আর 2014 সালের নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন এক ধরা ঠিক নয়। আমি একটু দেলোয়ার ভাই আপনার কাছে ফিরতে চাই। হ্যাঁ, আমি 24 না, ইয়ার নির্বাচনটার কথা বলছি, 14 নির্বাচন। 14 এক ধরা ঠিক না। আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি মাঠের রাজনীতি করেন, নির্বাচন নিয়ে বিশ্লেষণ করেন, আপনার প্রেডিকশন কি বলছে 12 তারিখের নির্বাচন? জনগণ কাকে বেছে নেবে? দু দলের তর্ক যুদ্ধ দেখলেন। এইটা ডিফিকাল্ট কেন? কারণ জামাত ইসলামকে আমি যেটা বলবো, যদি অনেকে বলে যে গুপ্ত শিবির, গুপ্ত জামাত, হ্যাঁ, তো গুপ্ত শিবির, গুপ্ত জামাত বা গুপ্ত হেকমত, এটা যেটাই বলেন, যেমন ভাই একটা কথা বলছেন যে আমরা নিলে চাঁদা, এরা নিলে হাদিয়া। আসলে দুইটাই জনগণের জন্য ক্ষতিকর। আপনি হাদিয়া নিলেও জনগণের পকেট থেকে আমরা নিলে কথাটা বলি নাই, ওরা বলছে চাঁদাবাজ, কিন্তু ওরা তো এইগুলা খায়, এইগুলা খেয়ে এগুলা জড়ো করে ওরা ব্যাংক করছে। জনগণের জন্য সেই ব্যাংকের নাম ইসলামী ব্যাংক, মানে তাদের কাছে এটা হাদিয়া। হ্যাঁ, এখন সুদ খায় ব্যাংক, এই টাকা দেয় ব্যাংক দিয়ে, তারা সুদ খায়। আমরা নাম দিছে আমাদের দল যে কোনো কারণে হোক, নির্বাচন কমিশন আমাদের সাথে জুলুম করেছে, আমাদেরকে ইলেকশনের আগে নিবন্ধন দেয় নাই। যদি বেশি সময় আটকায় রাখতে পারবে না, নিবন্ধন দিলে আমরা 3 আসনে ইলেকশন করতাম। বাট সারা দেশে আমাদের লোকজন আছে, তাদের রিপোর্ট অনুসারে আমরা এমন অনেক জায়গায়, যেটা বাস্তবতার সাথে বলতে হয়, যে দেখা যাচ্ছে যে বিএনপির সাথে মিছিল মিটিং করছে কিন্তু সে জামাতের করবে, মানে এমন তথ্য আমরা পেয়েছি। এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। এখন এই জিনিসগুলি নিয়ে আমরা একটু টেনশনে আছি। টেনশনে কেন আছি? জাতীয় পার্টির দীর্ঘদিন কিন্তু বিরোধী দল বানায় রাখছে, মানে জোর করে হলেও বিরোধী দল বানায় রাখছে আওয়ামী লীগ। তাহলে তো বলা যায় গুপ্ত ভোট রয়েছে জামাত ইসলামের। এমন যে এরা মানে প্রকাশ্যে গন্ডগোল করতেছে, যুদ্ধ করছে, ফাইনালি তারা সরকারে যাবে, জামাতরে প্রধান বিরোধী দল বানায় দিবে, দিয়া মানে যে লাও সেই কদু হবে কিনা, এটা নিয়ে আমরা একটু সংশয়ে আছি। এখানে আমি একটু ইন্টারাপ্ট করি দেলোয়ার সাহেব, আপনি যে কথা বললেন যে জামাত বা শিবিরের অনেক ঢুকে গেছে, আপনি যদি এরকম সুনির্দিষ্ট কোনোই থাকে তাহলে আমাদের জানানো উচিত, কারণ ওরা আমাদের ক্ষতি করবে। বাট জরিপ বলেন
ওভারঅল সিচুয়েশন বিএনপি অনেক দূর আগে আছে, এটা কোনো সন্দেহ নেই। এটা আপনি মানে আমি বললেই তো হবে না, বিএনপি অনেক দূর আগে আছে। আর লাস্ট একটা প্রশ্ন আনতে চাই যে আসলে ইসি বা নির্বাচন কমিশন আসলে কতটা মানে তাদের সদিচ্ছা রয়েছে যে আপনার নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার জন্য? এই ইলেকশন কমিশনের সক্ষমতাই নেই। তাকে যে যেদিকে ধাক্কা দেয় সে ওই দিকেই যায়। এদিকে ধাক্কা দিলে সে জামাতের দিকে যায়, ওইদিকে ধাক্কা দিলে সে বিএনপির দিকে যায়। আসলে সে যে কি করবে এটা নিয়ে তো সে এখনো বুঝতে পারছে না। ধন্যবাদ আপনাদের দুজনকে এই আয়োজনে আসবার জন্য। দর্শক, আমরাও চাই একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন হোক। সবার অংশগ্রহণে একটি নিরপেক্ষমূলক নির্বাচনের দেখার প্রত্যাশায় রয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।